আশা করি তোমরা ভালো আছো। আমরা আলোচনা করছিলাম সার্টেনটি অ্যান্ড সেলফ প্রেজেন্টিং, রডরিক এম চিজম এর যে থিওরি অফ নলেজ যে বই, সে বইটার যে থার্ড এডিশন, সেখান থেকে ফোর্থ দ্য থার্ড চ্যাপ্টার সার্টেনটি অ্যান্ড সেলফ প্রেজেন্টিং। সার্টেনটি এবং সেলফ প্রেজেন্টিং নিয়ে আমরা যে আলোচনা করছিলাম, সেই আলোচনার আজকে আমরা শুরু করব সাম মিসকনসেপশনস অ্যাবাউট অ্যাপিয়ারিং। ওকে, ইউসি, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। There are some descriptive appear statements that do not express what is self-presenting. এটা নিয়ে তো আমরা গত ক্লাসে বোধহয় আলোচনা করেছিলাম, তাই না? যে তাকে সেরকম দেখাচ্ছে 15 বছর আগে তার আন্টকে যেরকম দেখা গেছে। আচ্ছা, তাহলে এই মানে বাক্যটা সেলফ প্রেজেন্টিং হওয়ার সমস্যাটা কি? এটা সেলফ প্রেজেন্টিং সমস্যা হচ্ছে যে তাকে এখন এখন তেমন দেখা যাচ্ছে 15 বছর আগে তার খালাকে যেরকম দেখা গেছে। তাহলে 15 বছর আগে তার খালাকে যেভাবে দেখা গেছে, সেইটার সাথে তার বর্তমান অবস্থাকে কম্পেয়ার করা হচ্ছে। তো এখানে তাহলে আসল জিনিসটা হচ্ছে যে আগের ব্যাপারটা, যেটার ভিত্তিতে বর্তমানের এই দাবিটা করা হচ্ছে, এটা। তো এখন প্রিভিয়াসলি আমি যেটাকে এক্সপিরিয়েন্স করেছি, যে কোনো একটা কিছু, সেটা যেটি হোক না কেন, প্রিভিয়াসলি আমি যেটাকে এক্সপিরিয়েন্স করেছি সেইটা যদি সেলফ প্রেজেন্টিং না হয়, তাহলে আমার বর্তমান জিনিসটাও সেলফ প্রেজেন্টিং হবে না। তাহলে আমি যখন একটা জিনিসকে এভাবে করে বলি যে এটা হচ্ছে ওইটার মতো, গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে দুধ হচ্ছে বরফের মতো, বরফ হচ্ছে ওই যে বাপ্পারাজ বলছিল যে চুনের মতো, কিন্তু বলতে বলতে এক পর্যায়ে গিয়ে কিন্তু আমাদেরকে এই কম্পারিজনটাকে কিন্তু গিভ আপ করতে হবে। তা যদি না হয়, তাহলে আসল জিনিসটা, আগের জিনিসটা কিভাবে আসছে? হ্যাঁ, এটা। তো আমরা যখন বলি যে দিস অ্যাপিয়ার্স হোয়াইট, আমরা যে অ্যাপিয়ার্স হোয়াইট কথাটা বলি, এই কথাটার মানে হচ্ছে দিস অ্যাপিয়ার্স দ্য ওয়ে ইন হুইচ হোয়াইট থিংস নর্মালি অ্যাপিয়ার। এটাকে সাদা দেখাচ্ছে, কথাটার মানে হচ্ছে যে নর্মালি সাদা জিনিসগুলোকে যেভাবে দেখায়, এই জিনিসটাকেও আমরা সেভাবে দেখতে পাচ্ছি। তাহলে এখন সাদা জিনিসগুলোকে আমাদের কাছে সাদা মনে হয় কেন? দ্যাট ইজ দ্য মূল, মানে দ্যাট ইজ দ্য বেসিক কোয়েশ্চেন। এটা হচ্ছে মূল প্রশ্ন। এখন আমরা বলি যে জিনিসগুলো আসলেই সাদা, সেগুলোকে সাধারণভাবে সাদা দেখায়। এখন একজনকে যদি বলা হয় যে ফ্যাক্ট কি, বলে ফ্যাক্ট হচ্ছে সেটা যেটা আসলে ফ্যাক্ট। মানে আমরা যদি এভাবে যদি সংজ্ঞাটা আমরা একটাকে দিয়ে আরেকটাকে দেই, এক পর্যায়ে কিন্তু আমাদের বলতে হবে যে এইটা হচ্ছে এইটা। তাহলে এখন যেগুলো অ্যাপিয়ার ওয়ার্ডস আছে, অ্যাপিয়ার স্টেটমেন্ট, সেগুলোকে কি আমরা কি সবসময় কি কম্পারেটিভলি ইউজ করব নাকি নন কম্পারেটিভলি ইউজ করব? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখন অ্যাপিয়ার ওয়ার্ডগুলোকে যদি আমরা যদি সবসময় যদি মানে কম্পারেটিভ ইয়াতে অর্থে ইউজ করি, তাহলে মানে এগেন সেই কথাটা যে আমরা যদি বলি যে দুধ হচ্ছে সাদা, কারণ হচ্ছে এটা বরফের মতো। বরফ কেন সাদা? কারণ এটা হচ্ছে চুনের মতো। তাহলে চুন কেন সাদা? আরেকটা কিছু বলতে হবে, কিন্তু একটা পর্যায়ে আমাকে বলতে হবে যে এই জিনিসটা হচ্ছে এরকম। ওকে, অর্থাৎ অলওয়েজ মানে আমরা যখন কোনো একটা কিছু কম্পেয়ার করব, সেটা অলওয়েজ যে কোনো একটা কিছুর মতো হতে হবে এমন কোনো কথা নাই। তাহলে যেটাকে কোনো কিছুর মতো নয়, যেটাকে আমি বলছি এটা হচ্ছে সাদা, তো সাদার কোনো অভিজ্ঞতা আগে না পাওয়ার সত্ত্বেও আমি এটাকে সাদা বলি কিভাবে? ওকে, তাহলে এপিআর স্টেটমেন্ট গুলো সেলফ প্রেজেন্টিং হওয়ার ব্যাপারটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে থাকবে। সেটা হচ্ছে আমরা যেটাকে নিশ্চিতভাবে পাই, সেটা একটা সম্ভাবনা হিসেবে আসে। ওকে, আর তাহলে কোনো কিছু যদি সম্ভাবনা হিসেবে আসে, সেটা কি বাস্তবে হতে পারে? ইফ সামথিং ইজ পসিবল, হ্যাঁ, দিস কুড বি এ পেন আর দিস ইজ এ পেন। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে
এটা কলম হতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা, আর দিস ইজ পেন এটা হচ্ছে নিশ্চয়তা। তাহলে সম্ভাবনা থাকলে কি নিশ্চয়তা হবে? বাপ্পারাজ, স্যার আমরা তো এর আগ পর্যন্ত দেখলাম যে যেখানে পসিবিলিটি আছে সেখানে হচ্ছে আমাদের যে সার্টেনটি থাকে। আছে, রাইট। তাহলে আমরা, তুমি যেটা বলতে হচ্ছে এটা ফর্মাল প্রিন্সিপাল, যে আমরা মানে এমন কিছু বলতে পারি না যে মানে সবকিছু হচ্ছে সম্ভাব্য, কোনো নিশ্চয়তা নাই, এটা আমরা বলতে পারি না। তো যদি আমরা সম্ভাব্যতা বলি তাহলে কোথাও না কোথাও নিশ্চয়তা আছে, তাই না? কিন্তু আমি যখন বলি যে এই জিনিসটা সম্ভাব্য, এই সম্ভাব্য জিনিসটা কি নিশ্চিত হয়ে উঠবে, এটাকে আমি নিশ্চিত নাকি সম্ভাব্য? হুম, স্যার ভেঙে আসতেছে, একটু যদি কষ্ট করে বলেন। মানে এটি একটি কলম হতে পারে, জি স্যার। এই সম্ভাবনা থেকে কি আমি বলতে পারবো এটি একটি কলম নিশ্চিত? না স্যার, এখানে তো নিশ্চিত করে বলা যাবে না। বলা যাবে না, হতে এক্স্যাক্টলি, পারে। এক্স্যাক্টলি, এটা বলা যাবে না। তাহলে আমরা যেগুলো সেলফ প্রেজেন্টিং হিসেবে পাই, এই সেলফ প্রেজেন্টিং গুলো এপিস্টেমিক লেভেলে সার্টেন হতে পারে, আবার নাও হতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার আপনার কথা একটু কেটে কেটে আসছে। আমার কথা কেটে কেটে আসছে না, আমি তাহলে ভিডিওটা অফ করে দিচ্ছি। এখন কি সাউন্ড কোয়ালিটি বাড়ছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। সাউন্ড কোয়ালিটি এখন বাড়ছে? হ্যাঁ স্যার, একটু ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমি কোনো কিছুর ব্যাপারে বলি যে এটা হতে পারে, এটা সম্ভাব্য, তো এটা যদি সম্ভাব্য হয় তাহলে এটার এপিস্টেমিক স্ট্যাটাস কি সার্টেন হবে নাকি প্রবাবল হবে? সার্টেন না, না, এপিস্টেমিক স্ট্যাটাস প্রবাবল হওয়াটা সার্টেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে মানে করো যেটা সার্টেন হয়েছে, যেটার এপিস্টেমিক স্ট্যাটাসটা সার্টেন হয়েছে, সার্টেন, ওকে, যেটা সার্টেন হয়েছে এটা তো প্রবাবল ছিল, প্রবাবল হয়ে বিয়ন্ড রিজনেবল ডাউট হয়ে এভিডেন্ট হয়ে তারপরে সার্টেন হয়েছে, তাই না? তাই না? জি স্যার, জি স্যার। এখন যেটা সার্টেন হয়েছে সেই সার্টেন জিনিসটা এটা কি সেলফ প্রেজেন্টিং? সার্টেনটা তো সেলফ প্রেজেন্টিং, কারণ আমরা করতেছি তো নিয়ে, রাইট, সার্টেন জিনিসটাই সেলফ প্রেজেন্টিং সেলফ হবে। প্রেজেন্টিং, কারণ কারণ আমি আননোন কোনো কিছুকে উইথহোল্ড করব, কিন্তু আননোন কোনো কিছু সম্বন্ধে আমি উইথহোল্ড না করে সেটাকে যদি আমি ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য হই, ভালো ভালো হিসেবে বা খারাপ হিসেবে বা কোনো একটা কিছু হিসেবে, তার মানে হচ্ছে এটা হচ্ছে সেলফ প্রেজেন্টিং এবং সার্টেন, তাই না? ওই যে এপিস্টেমিক জি স্যার। মনে থাকে। আর তোমরা যারা আমাদের এই কথাগুলোকে ঠিক মতো বুঝতে পারছো না, তোমরা একটা জিনিস অবশ্যই করে নিবা, যে সেই এপিস্টেমিক স্কেলটা যেটা আমরা আলোচনা করেছি সেটা তোমরা একটু জেনে নিবা। ওয়ান সেকেন্ড, যে প্রবাবল মানে দুই দিকের সম্ভাবনা সমান, সরি কাউন্টার ব্যালেন্স দুই দিকের সম্ভাবনা সমান, তারপরে হচ্ছে প্রবাবল একদিকে সম্ভাবনা বেশি, তারপরে হচ্ছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট মানে হচ্ছে যে আননোন কোনো উইথহোল্ড করার চেয়ে জন্য যতটুকু জাস্টিফিকেশন, আমি এটাকে গ্রহণ করার জন্য যদি ততটুকু জাস্টিফিকেশন হয় তাহলে এটা আমার জন্য বিয়ন্ড রিজনেবল ডাউট। আর আননোন আরেকটা হলো যে এভিডেন্ট, সরি, বিয়ন্ড রিজনেবল ডাউট এবং এভিডেন্ট পার্থক্য হচ্ছে আননোন কোনো কিছু সম্বন্ধে উইথহোল্ড করার জন্য আমার যতটুকু জাস্টিফিকেশন, এটা সম্বন্ধে আমার যদি ততটুকু জাস্টিফিকেশন হয় তাহলে এটা হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট, আর ততটুকু না হয়ে তার চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে আমার জন্য এভিডেন্ট। আর আননোন কোনো কিছুকে আমি যদি সরাসরি গ্রহণ করে নিই তাহলে সেটা আমার জন্য হচ্ছে সার্টেন। এখন যেটা সেলফ প্রেজেন্টিং, হ্যাঁ, যেটা সেলফ প্রেজেন্টিং ওটা সার্টেন, এবং ওটার মধ্যে দুইটা সার্টেনটি আছে। একটা হলো যে এটার এপিস্টেমিক স্ট্যাটাসটা সার্টেন, আরটা হলো এপিস্টেমিক স্ট্যাটাসটা সার্টেন হওয়াটা সার্টেন। তাইলে আমাকে কেউ একজন বলবে
যখন আমি কোনো কিছুকে প্রবাবল হিসেবে বলি সেটার মধ্যে সার্টেনটি আছে কিনা। তাহমিনা ছাড়া অন্য কেউ একজন বলবে। আছে স্যার। হ্যাঁ, তো কোন একটা জিনিস প্রবাবল, রুমু বলছো বোধহয় না? হ্যাঁ স্যার। কোন একটা জিনিস প্রবাবল, প্রবাবল জিনিসটা সার্টেন হয় কিভাবে? রুমু, হ্যালো? হ্যাঁ স্যার আসি। না, বলছি কোন একটা জিনিস আমি বলছি প্রবাবল, আগামীকাল আগামীকাল এটা হতে পারে, কাল এটা হতে পারে, ইট ইজ প্রবাবল দ্যাট। এটা বলার পরে দিয়ে আমি যখন বলি যে এটা সার্টেন, তো প্রবাবল হলে সার্টেন কেন হবে? সার্টেন হয় নাই বলেই তো প্রবাবল হয়েছে। তাহলে এখানে সার্টেনটি কোথায়? স্যার এই এই বাক্যটা যে প্রবাবল এটাই তো সার্টেন। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই এক্স্যাক্টলি। এই বাক্যটা যে প্রবাবল, এই জিনিসটা কিন্তু প্রবাবল না, ইট হ্যাজ টু বি সার্টেন। তাহলে রুমু এবং বাকিরা যারা সবাই শুনছো, যে জ্ঞানের যে কোনো বিষয় সেটাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে। তাহলে আমি যদি কোনো কিছুকে বলি এটা হচ্ছে মিথ্যা, এবং আমি যদি নিশ্চিত না হই যে এটা মিথ্যা, তাহলে এটাকে মিথ্যা হবে? হবে না। হবে না। তাহলে আমি যখন জ্ঞানের দাবি করব তখন আমাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে। আচ্ছা, আমি বললাম যে আমি নিশ্চিত নই, হ্যাঁ আমি নিশ্চিত নই, আমি কাউন্টার ব্যালেন্সড। হ্যাঁ, মাঝে মাঝে হয় না যে আমরা উইথহোল্ড করি যে আমি আসলে হ্যাঁ না কিছু বলছি না, হ্যাঁ আমি বুঝতেছি না, এরকম আমরা বলি না? বলি স্যার। আমি যদি হ্যাঁ না কোনো কিছু না বলি, নিশ্চিত না হই, তাহলে এখন আমরা যে আলোচনা করছি সেই অনুসারে বুঝতে হবে যে আমি যে নিশ্চিত নই সেই ব্যাপারে কিন্তু আমার নিশ্চিত থাকতে হবে। হ্যাঁ, আমি যে নিরপেক্ষ থাকছি এই ব্যাপারে কিন্তু আমার কিন্তু স্ট্রিক্ট থাকতে হবে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে ওই কথাটা তোমরা যদি মনে রাখো, আমি সবসময় বলি এভরি প্রপোজিশন ডু হ্যাভ ইটস ওন এপিস্টেমিক স্ট্যাটাস। তাহলে যে কোনো কথারই কিন্তু একটা এপিস্টেমিক স্ট্যাটাস থাকবে। আচ্ছা, তাহলে রুমু, তাহমিনা, বাপ্পারাজ যারা কথা বললে তারা ছাড়া অন্য একজন আমাকে বলবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। এনাম, হ্যাঁ এনাম কিন্তু একটা আলোচনা আজকে উপস্থাপন করার কথা ছিল। জি স্যার, আমি ওই যে বাড়িতে আসছিলাম স্যার, আমার ওই যে ভোটার আইডি কার্ডের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আবার ওই যে কিছু নামের প্রবলেম আছে, তো ওই জন্য নির্বাচন অফিসে আবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে। আচ্ছা যাই হোক, মানে তোমার প্রস্তুতি পর্যাপ্ত নয় এটাই বলতে চাচ্ছ? যত নয় বলতে স্যার, আমি মানে সুযোগই পাচ্ছি না, মানে যে আমি প্রস্তুতি নিব স্যার, মানে বাড়িতে আসছিলাম ওই কাজের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে এনাম। আজকে তো আমাদের এখানে কারেন্ট নাই, নেট নাই, মানে অনেকেরই সমস্যা হাটাজারি অঞ্চলে, তো কতক্ষণ ক্লাস নিতে পারবো সেটাও বুঝতেছি না। তাহলে তোমার সাথে একটু বিষয়টা কথা বলি, হ্যাঁ? জি স্যার। এনাম, তুমি এমন একটা বিষয়, একটা বাক্য কি আমাকে বলতে পারবে যেটার এপিস্টেমিক স্ট্যাটাস, মানে এপিস্টেমিক্যালি এটার কি হবে, সেটা তুমি আমাদেরকে বলবে। একটা কিছু বলো, এনিথিং। কেমিক্যালি স্যার মাথায় আসছে না স্যার। মাথায় আসতেছে না? তোমার যে মাথায় আসতেছে না যে কথাটা বলছো, এই কথাটা নিয়ে কি আমরা আলোচনা করতে পারি? জি স্যার, করতে পারেন তো। আচ্ছা, তুমি যে বলছো মাথায় আসছে না, তার মানে কি ইউ আর নট শিওর অ্যাবাউট, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ইউ আর নট শিওর অ্যাবাউট, এই কথাটার মধ্যে শিওরিটি আছে কিনা? জি স্যার, সিউরিটি আছে। তোমার মাথায় যে আসতেছে না, এই জিনিসটা তো অন্ততপক্ষে তোমার মাথায় আসছে, যে তোমার মাথায় কি বলবা, তুমি কি বললে উপযুক্ত হবে সেটা তুমি বুঝতে পারছো না, তাই না? জি স্যার। তাহলে এখন দেখো যে তুমি ঠিক বুঝতে পারছো না এই কথাটার এপিস্টেমিক স্ট্যাটাস হচ্ছে কি বলো তো? এটা হলো সার্টেইন আর কি। হুম? মানে আমি যে বুঝতে পারতেছি না, এটা তো নিশ্চিত সার্টেইন আর কি। না, এইটার মধ্যে একটা সার্টেনটি আছে, কিন্তু এপিস্টেমিক স্ট্যাটাস হচ্ছে এই জিনিস, এই ব্যাপারে তুমি হচ্ছে কাউন্টার ব্যালেন্সড।
আমি কি ঠিক বলেছি রুমু বা তাহমিনা বা ফারাজ? হ্যাঁ স্যার। অর্থাৎ আমি বুঝতেছি না এই এই কথাটার এপিস্টেমিক স্ট্যাটাস হচ্ছে যে এটা হচ্ছে কাউন্টার ব্যালেন্সড, আর এই কাউন্টার ব্যালেন্সড হওয়াটা হচ্ছে সার্টেন। তাহলে Yes. আমরা যখন কোন একটা কিছু সম্বন্ধে বলি যে ইট ইজ সার্টেন, এটার এপিস্টেমিক স্ট্যাটাস সার্টেন, তাহলে ওটার মধ্যে দুইটা সার্টেনটি আছে। একটা হলো এটার এপিস্টেমিক স্ট্যাটাস দ্য সার্টেন সেটা, আরটা হলো এটার এপিস্টেমিক স্ট্যাটাস সার্টেন হওয়াটার ব্যাপারে একটা সার্টেনটি। এই যে দ্বিতীয় যে সার্টেনটিটা, এটা সকল স্ট্যাটাসের মধ্যে আছে। ইফ সামথিং ইজ ফলস, ইট ইজ সার্টেন দ্যাট ইট ইজ ফলস। ইফ সামথিং, তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে মিথ্যা, তাহলে এটা সত্যি যে এটা আসলে মিথ্যা, মানে এটি মিথ্যা এই কথাটা কিন্তু সত্যি। হ্যাঁ, এটা নিয়ে একটা প্যারাডক্সের কথা বলা হয়, লায়ার প্যারাডক্স। আমরা সেদিকে আর যাচ্ছি না, কোন এক সময় হয়তো তোমাদের সাথে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লেট আস গো ব্যাক টু আওয়ার স্ক্রিন। তাহলে আমরা দুটা কারণে কি কাউন্টার ব্যালেন্সড হয়েছে স্যার জি বিষয়টা? মানে এটা সার্টেইন, এটা তো সার্টেইন, মানে এটা যে সত্য এটা সার্টেইন, আর এটা সার্টেইন, এটা সার্টেইন, মানে এর জন্যই কি কাউন্টার ব্যালেন্সড জিনিসটা? কাউন্টার ব্যালেন্স হবে যখন এটার পক্ষে এবং বিপক্ষে তোমার যে জাস্টিফিকেশন, ওই যে আমরা শুরুতে যেটা আলোচনা করেছিলাম যে এইটা হচ্ছে এইটার মতো, হ্যাঁ, সো এন্ড সো ইজ লাইক দিস এন্ড দ্যাট। তাহলে এদিকে মনে করো 2 মাত্রা, তাহলে ওইদিকেও যদি 2 মাত্রা হয় উল্টা দিকে, তাহলে +2 এবং -2 মিলে কত হবে? স্যার জিরো। শূন্য জিরো। হবে, তাই না? একদিক দিয়ে মানে পজিটিভ যদি 2 থাকে, নেগেটিভ যদি 2 থাকে, তাহলে কি হবে? জিরো, শূন্য হবে স্যার। শূন্য হয়ে যাবে। তাহলে কোনো কিছুকে গ্রহণ করার জন্য আমার যতটুকু যুক্তি আছে, সেটাকে গ্রহণ না করার যুক্তি যদি সমান হয়, পরিমাণ যাই হোক না কেন, আমার কাছে যদি উভয় দিকে সমান হয়, তাহলে আমি কি করব? আমি অ্যাবস্টেইন করব, নিরপেক্ষ অবস্থানে যাব, তাই না? জি স্যার। আচ্ছা, আমি যে নিরপেক্ষ অবস্থানে গেলাম, কোনো পক্ষে গেলাম না, এই পজিশনটা আমার জন্য সার্টেন। অর্থাৎ আবার বারবার এই কথাটা আসতেছে যে এটার এপিস্টেমিক স্ট্যাটাসটা হচ্ছে কাউন্টার ব্যালেন্সড, আর কাউন্টার ব্যালেন্স হওয়াটা হচ্ছে সার্টেন। তার মানে যে কোনো কিছুকে নলেজ ক্লেম করতে গেলে, সেটা রাইট হোক, রং হোক, আর মাঝামাঝি হোক, আর যাই হোক না কেন, সেটা অবশ্যই সার্টেন হইতে হবে। তুমি এমন কোনো কিছুকে মানে এমন কোনো বিলিফকে তুমি নলেজ হিসেবে গ্রহণ করতে পারবে না, ওই যে জেটিভি অ্যাকাউন্টটা তোমরা যদি চিন্তা করো, যেটার সাথে ট্রুথের কানেকশন নেই। উইদাউট ট্রুথ কোনো কিছু কি নলেজ হবে? না স্যার। আচ্ছা, তাহলে মনে করে একটা একটা ট্রুথনেস আমি 100 ভাগ পাইছি, তাহলে এটা আমার জন্য ফুল সার্টেন। একটা ট্রুথ যদি আমি কথা 60% পাইছি, তাহলে এটা আমার জন্য কি মানে সার্টেন হবে? সার্টেন হবে না 100 ভাগের মতো। কিন্তু এই যে 60 ভাগ যে পেলাম, এটাকে আমি বাতিল করে দিব? না স্যার। এটাকে আমি একটা অবস্থানের মধ্যে নিতে হবে। তাহলে আমরা যে কোনো কিছুই ধারণা করি, যে কোনো কিছুই বলি না কেন, এটার একটা মানে জ্ঞানতাত্ত্বিক একটা মানে মানে অবস্থান থাকবে। হ্যাঁ, এপিস্টেমিক স্ট্যাটাস অবশ্যই থাকবে। তাহলে এই এপিস্টেমিক স্ট্যাটাসের মধ্যে, তাহলে আমরা যখন জ্ঞান অর্জন করি, একটা থেকে আমরা আরেকটাকে মিলাই, তাহলে আমরা সবগুলোকে তো তুলনার মধ্যে পাই না, কিছু কিছু জিনিসকে আমরা সরাসরি পেয়ে যাই। কারণ আমরা যদি বলি যে সবগুলাকে আমরা তুলনা করি, হ্যাঁ, তাহলে আমাদের তুলনাটা শুরু হবে কোত্থেকে? তাই না? হ্যালো, জি স্যার। আমি যদি বলি যে ক আসছে খ থেকে, খ আসছে গ থেকে, কিন্তু এক পর্যায়ে তো আমাকে থেমে যেতে হবে, তাই না? জি স্যার, থেমে যেতে হবে। তার মানে হচ্ছে যে এপিআর স্টেটমেন্ট গুলো যে সামটাইমস এগুলা মানে আমরা ইউজুয়ালি কম্পেয়ার করি, কিন্তু সবসময় কিন্তু আমরা কম্পেয়ার করি না। এটা নিয়ে কিছু আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্ট গুলো আমরা গত ক্লাসের শেষে আগামী ক্লাসে আলোচনা করব বলে বলেছিলাম, সেটা আমরা আজকে ক্লাসে শুরু করি। তাহলে এই মানে এপিআর স্টেটমেন্ট গুলো কম্পারেটিভ হবে না নন কম্পারেটিভ হবে, এই ব্যাপারে কিছু ভুল যুক্তি আছে, মানে যেগুলো প্রচলিতভাবে দেওয়া হয় কিন্তু আসলে জিনিসগুলো ভুল চিজম বলছে। তার মধ্যে প্রথমটা উনি নিয়ে আসছেন এভাবে যে আমি যদি বলি যে দিস appears হোয়াইট,
এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি বলি দিস অ্যাপিয়ার্স হোয়াইট, এই জিনিসটা হচ্ছে প্যারাসিটিক্যাল। প্যারাসিটিক্যাল মানে ওই যে পরজীবী, একটা গাছের মধ্যে আরেকটা গাছ হয় যেরকম পরজীবী সেরকম। তাহলে এটাকে সাদা দেখাচ্ছে, এই কথাটার গোড়ার কথা হচ্ছে যে কি, এই যে কথাটা দেখো, দিস ইজ হোয়াইট। কারণ এইটা যদি সাদা না হইতো তাহলে এটা সাদার মতো দেখাতো কেন? তাহলে আমি যখন দিস অ্যাপিয়ার্স হোয়াইট এই কথাটা বুঝতে যাব, তাহলে তার আগে আমাকে বুঝতে হবে যে দিস ইজ হোয়াইট। ওকে, তাহলে একটা জিনিস সাদা, সাদা কিভাবে হয়, কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে সাদা বলা হয়, এইটা যদি আমি না জানি তাহলে কোনো কিছু সাদা দেখাচ্ছে এটা আমি বলতে পারি না। মূল কথা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে অ্যাপিয়ার হোয়াইট, এটা হচ্ছে ইজ হোয়াইট, এটার উপরে প্যারাসিটিক্যাল। 2 নম্বরে হচ্ছে দিস অ্যাপিয়ার্স হোয়াইট, এই কথাটা অরিজিনালি মিন করে যে দিস অ্যাপিয়ার্স ইন দ্য ওয়ে in which white things ordinarily appear। এটা এমন ভাবে দেখা যায় যেভাবে সাধারণত সাদা জিনিসগুলোকে দেখা যায়। 3 নম্বরে হচ্ছে দিস ইজ হোয়াইট, এই কথাটা cannot be used to mean the same this is the sort of thing that ordinarily appears white, where appears white is used in the way you have just described। এইটা থেকে যদি আমরা মনে করি, একটা সিদ্ধান্ত নেই যে there is no clear sense in which what is expressed by this appears white। Can be said to be self-presenting। তাহলে this appears white এই কথাটা সেলফ প্রেজেন্টিং হয় না। যুক্তিটা হচ্ছে এরকম, সে যুক্তির পদ্ধতিটা কি, প্রথম কথা হচ্ছে যে অ্যাপিয়ার হোয়াইট হওয়ার জন্য সেটা আসলে হোয়াইট বলে কোনো জিনিস থাকতে হবে। তাহলে অ্যাপিয়ার হোয়াইটটা নির্ভর করতেছে দিস ইজ হোয়াইটের উপর, এটা প্যারাসিটিক্যাল, একটার উপর একটা। তাহলে মূল গাছটা যদি না থাকে পরজীবী হবে কোত্থেকে? তাহলে এখানে মূল গাছটা হচ্ছে দিস ইজ হোয়াইট, আর সেটার মতো হচ্ছে, তাহলে এনাম যদি নাই থাকে তাহলে এনামের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে এনাম, এই কথাটা তো হইতেই পারে না। ওয়েল, 2 নম্বরের কথা হচ্ছে যে তাহলে এটা এনাম এর মতো মনে হচ্ছে কেন? এটার মানে হচ্ছে যে সাধারণত এনামকে যেরকম ভাবে দেখা যায় তাকেও সেভাবে দেখা যাচ্ছে, কিন্তু সাধারণভাবে এনামকে যেভাবে দেখা যায় আর এইটা এনাম, দুইটা কিন্তু এক কথা নয়। অন্য একজন ব্যক্তিকেও কিন্তু এনামের মতো দেখা যাইতে পারে। তাইলে আমরা বলতে পারি না যে দিস অ্যাপিয়ার্স হোয়াইট এইটা এবং দিস অ্যাপিয়ার্স ইন দ্য ওয়ে ইন হুইচ হোয়াইট থিংস অর্ডিনারি অ্যাপিয়ার, এই দুটো জিনিসকে আমরা আইডেন্টিক্যাল মানে একই কথা হিসেবে বলতে পারি না। তার মানে হচ্ছে যে আসলে দিস অ্যাপিয়ার্স হোয়াইট এই কথাটা আসলে খুব একটা মানে ক্লিয়ার হলো না, মিনিং বহন করে না। এখানে চিজম যে সমালোচনাটা করছে এই আর্গুমেন্টের, সেটা হচ্ছে there is an advantage in thus making the argument explicit, for to see that the conclusion D does not follow from the premise A, we have only to note that C does not follow from D। ওকে, তাহলে D কি বলছে? আচ্ছা, ডি বলছে যে এই যে সি তে হচ্ছে কি যে where C does not follow from D, এখানে হচ্ছে যে এটাকে সাদা দেখাচ্ছে, আর এটা this is the sort of thing that ordinarily white things appear। তাহলে এই দুটো জিনিস মানে সেম হবে না, দিস ইজ হোয়াইট এবং দিস অ্যাপিয়ার্স দিস ইজ দ্য সর্ট অফ থিং দ্যাট অর্ডিনারি অ্যাপিয়ার্স হোয়াইট, এই দুটো জিনিস সমান হবে না। এখানে বলছে এই কথাটা থেকে আমরা যদি মনে করি যে দিস অ্যাপিয়ার্স হোয়াইট, এই কথাটা কোনো ক্লিয়ার সেন্স বহন করে না, বলছে যে এটা আসলে সঠিক না। কেন নয়, কেন তিনি বলছেন ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট এ লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন ইজ অর্ডিনারি ইউজড ইন ওয়ান ওয়ে
it does not follow that that expression may not also sometimes be used in another way. আমরা একভাবে কোন একটা জিনিস যখন ব্যাখ্যা করি সেটাকে যা আমরা অন্য কোনো ভাবে যে বলতে পারি না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। And so even if the linguistic hypothesis upon which the argument is based were true, the conclusion does not follow from the premise. চিজম বলছে যে এইখানে যে আলোচনাটা করা হয়েছে তাহলে এপিয়ার জিনিসটা আসে মূল একটা জিনিস থেকে, তাহলে মূল জিনিসটা কোত্থেকে আসে? সেটাও কিন্তু একটা এপিয়ার থেকে আসে। সুতরাং আমি যদি বলি যে এপিয়ার স্টেটমেন্ট কোনো সেন্স বহন করে না, কথাটা আসলে ঠিক না। সেকেন্ড একটা আর্গুমেন্টের কথা উনি বলছেন যে if the sentence I am appeared white to does not express a comparison between a present way of appearing and anything else, then the sentence is completely empty and says nothing at all about a present way of appearing. আমি যদি বললাম যে এইটাকে, এই জিনিসটাকে, মানে এই ছেলেটাকে এনামের মতো দেখাচ্ছে, তাহলে এই ছেলেটাকে এনামের মতো দেখাচ্ছে, আর ওই যে আমরা আগে যেটা আলোচনা করলাম যে সেখানে একটা সত্যিকার একজন স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে এনাম, তাহলে সত্যিকার এনাম এবং এনামের মতো দেখতে মনে হয়। এই দুটো জিনিসের মধ্যে যদি কোনো কম্পেয়ার না থাকে, অর্থাৎ সত্যিকারে এনাম আছে কিনা সেটা আমরা জানি না, তাহলে এটা একটা এমটি কথা, এটা মানে মিনিংলেস কথা, যে এনামের মতো দেখাচ্ছে আসলে এনাম বলে কোনো কিছু নেই, এটা একটা মিনিংলেস। তাহলে 2 নম্বরে বলা হচ্ছে বি, ইফ আই এম appeared white to, I'm appeared white to মানে it looks white to me, expresses what is certain, then it cannot assert a comparison between a present way of appearing and anything else. এখন I'm appeared white to এটা যদি itself self-presenting হয়, itself যদি certain হয়, তাহলে কম্পারিজনের দরকারটা কি? তার মানে হচ্ছে বলা হচ্ছে সিলোজিজম ব্যবহার হচ্ছে therefore either I'm appeared white to is empty or it does not express what is certain. এই যে যুক্তিটার কথা আমরা বললাম, লেখক বলতে চাচ্ছেন চিজম যে the difficulty lies in the first premise. প্রথম প্রেমিসের মধ্যে হচ্ছে প্রবলেমটা। প্রথম প্রেমিসটা কি? যে I'm appeared white to, I'm appeared white to এটার মানে হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে দেখি তখন কিন্তু আমাদের এক্সপেরিয়েন্সটা, মানে আমাদের দিক থেকে দ্য এক্সপেরিয়েন্স, যখন আমি একটা কলমকে দেখি তখন এটা কলমের এক্সপেরিয়েন্স। এখন আমি যখন এনামকে দেখি, এনাম এবং আমি এই দুইজন কিন্তু পরস্পরকে দেখতে পাচ্ছে, তাই না? তাহলে এনাম কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ। তাহলে তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমরা যদি ভিডিও অন করি তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমাকে দেখতে পাবো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি বলি আই এম appeared to এনাম, যার কারণে এনাম আমাকে দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে, আবার এনাম ইজ appeared to me, যার কারণে আমি এনামকে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। কথাটা ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে আমি যখন একটা কলমকে দেখি তাহলে the pen is appeared to me as pen, okay এনাম? জি স্যার। আচ্ছা, the pen is appeared to me as pen। কথাটাকে আমি উল্টোভাবে ভেবে বলতে পারি I'm appeared to the pen as মোজাম্মেল হক। উল্টো ভাবে তো মানে আপনি কলমটাকে দেখছেন, আপনি কলমটা আমার দেখার বিষয়, আমি কি কলমের দেখার বিষয় হইতে পারি না? কলম তো জড় বস্তু, সেহেতু এখানে তো। আচ্ছা, তাহলে মনে করো আমার সামনে যে ওয়েব ক্যামটা আছে, এই ওয়েব ক্যামটাকে আমি দেখতে পাচ্ছি, ওয়েব ক্যামটা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে। ওয়েবক্যামে তো ওয়েবক্যামের এই যে দেখো ওয়েব ক্যামের দৃষ্টিতে আমাকে কিভাবে দেখা যাচ্ছে। ওয়েব ক্যাম যদি আমাকে না দেখতো, এই স্ক্রিনের মধ্যে ছবিটাকে আমি তৈরি করেছি না ওয়েব ক্যাম তৈরি করেছে? স্যার ওয়েবক্যাম তৈরি করেছে, কিন্তু ওয়েবক্যাম থেকে তো অন্য মানে মানুষ দেখছে আপনাকে। মানুষ দেখছে, কিন্তু
মনে করো ওয়েবক্যাম যদি মানুষের মতো যদি তার যদি মানে সেন্স থাকতো, সে যদি বলতে পারতো, তাহলে কি সে বলতো না যে আমি মোজাম্মেল স্যারকে দেখতে পাচ্ছি? বলতে পারতো আর বলতে তো পারে না, এটার মধ্যে তো পারে না তো তফাৎ। সেটা তো আমি তো অস্বীকার করি না, কিন্তু যদি তার কাছে যদি আমার মতো যদি সেন্সুয়াল বা এপিস্টেমিক ক্যাপাসিটি থাকতো বা এক্সপ্রেশন লিঙ্গুইস্টিক থাকতো, তাহলে সে কি আমাকে সেন্স করতো না? এবং করলে সেটা সম্বন্ধে সে নলেজ তৈরি করতো না? করলে সে সেটা কি তার ভাষায় আমাকে বলতো না? জি স্যার, অবশ্যই বলতো স্যার। তার মানে হচ্ছে এই কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা যে এপিয়ার করি, আমরা কিন্তু ইচ আদার করি। যখন আমরা মানুষেরা পরস্পর এপিয়ার করি তখন আমরা সেটা বুঝতে পারি, কিন্তু জড় পদার্থের সাথে আমরা বুঝতে পারি না যে জড় পদার্থ আমাদেরকে সেন্স করছে কিনা। কিন্তু ফিলোসফিতে এমন লেখাপড়া আছে যেখানে মধ্যে জড় পদার্থ সেন্স করে, সেরকম কথাবার্তা বলা আছে। হ্যাঁ, সুতরাং জড় পদার্থ আমাদেরকে সেন্স করে না, এটা আমরা ঠিক একেবারে ক্লিয়ারলি বলতে পারি না। হয়তো জড় পদার্থ আমাদেরকে সেন্স করে। আমরা যে ইসলামিক রিলিজিয়নের কথা বলি, হিন্দু ধর্মের মধ্যে থাকবে, আমি সেটা ঠিক ভালো জানি না। বলা হচ্ছে যে সবকিছুর মধ্যে কিন্তু প্রাণ আছে। হ্যাঁ, এবং সবকিছু একটা কিছু সেন্স করে। সেই জন্য তুমি যখন একটা জিনিসকে ভালোভাবে ব্যবহার করো, ধর্মীয় সেন্সে বললে, যে সেই জিনিসটা তোমার জন্য দোয়া করে। আর তুমি যদি সেটাকে যদি অপচয় করো তখন সেটা তোমাকে বদদোয়া করে। সুতরাং এই যে আমরা যে বলছি এপিয়ার করা, মানে নলেজের জন্য হাজির হওয়া, এটা কিন্তু রেসিপ্রোকাল, মানে উভয় দিক থেকে। সেজন্য লেখক বলতেছেন তাহলে আমাদের আর্গুমেন্টটা কি, যে আই এম এপিয়ার টু, এইটা যদি একটা কম্পারিজন না বোঝায় আমার বর্তমানে এপিয়ার করা এবং অতীতে আমার অভিজ্ঞতা থাকা এটার সাথে, তাহলে আই এম এপিয়ার টু এই কথাটা কিন্তু এমটি। আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমি আই এম এপিয়ার টু এই কথাটা যদি সার্টেন হয়ে থাকে, হ্যাঁ, এটা যদি সার্টেন হয়ে থাকে, তাহলে তো এইটা একটা বর্তমানের অ্যাপিয়ারেন্স এবং অতীতের অ্যাপিয়ারেন্সের মধ্যে কম্পারিজনে যাওয়ার কথা না। যদি তা না হয়, যদি তাই হয়, যাওয়ার কথা না, ব্যাপারটা যদি তাই হয়, তাহলে হয়তো আই এম অ্যাপিয়ার্ড হোয়াইট টু এই কথাটা এমটি, অথবা ইট ডাজ নট এক্সপ্রেস হোয়াট ইজ সার্টেন। এখানে লেখক বলছে প্রবলেমটা হচ্ছে দ্য ফার্স্ট প্রেমিসটা কি, আই এম অ্যাপিয়ার টু, হ্যাঁ, এইটা অতীতের একটা আমার মানে বর্তমানে আমি অ্যাপিয়ার করেছি, এটা অতীতের অ্যাপিয়ারের সাথে কম্পেয়ার করে কিনা সেই ব্যাপারে। It may well be true that if an appear sentence is to communicate anything to another person, then it must exert some comparison of things. তাহলে আমি যখন বলবো এনাম হচ্ছে, এই এই স্টুডেন্টকে দেখে এনামের মতো মনে হচ্ছে, তাহলে এনাম একটা থাকতে হবে, এবং তার সাথে এনামের আমি একটা তুলনা করছি। আমি যখন বলি she looks like her aunt looked 15 years earlier, তাহলে কিন্তু 15 years earlier তার আন্টকে কিভাবে দেখাচ্ছে সেটার সাথে তাকে আমি তুলনা করছি। Thus, if I wish you to know the way in which I am appeared to now, I must relate this way of being appeared to with something that is familiar to you. তাহলে আমি যদি তোমাকে দেখে চিনতে হয়, তাহলে তোমার সাথে আমি আগে থেকে পরিচিত থাকতে হবে, এবং আগে থেকে পরিচিত থাকা মানে তোমার ব্যাপারে কিছু ডাটা, এক্সপিরিয়েন্স, নলেজ আমার কাছে আছে মেমোরি হিসেবে, যেটার সাথে আমার প্রেজেন্ট ডাটাকে মিলে আমি আইডেন্টিফাই করে যে ইট ইজ ইউ। তাহলে এই যে আমরা কম্পারিজন করছি, এই কম্পারিজনের ব্যাপারে লেখক বলতে চাচ্ছেন যে দুইটা বিষয় আছে, যেটা আমরা একসাথে একটা অনেক সময় কনফিউজ করে ফেলি। তার একটা হচ্ছে, if you are to understand me when I say something about the way in which I am appeared to, must I be comparing that way of appearing with the way in which some object familiar to you happens to appear? যখন আমি তোমাকে কোনো কিছু বলি, তোমাকে কিছু বোঝানোর জন্য, তখন আমি তোমাকে কিভাবে সেটা বোঝাবো? সেটা কি আমার কোনো এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা রিলেট করে তোমাকে বলবো, নাকি তোমার কোনো চেনা জানা এক্সপেরিয়েন্সকে রিলেট করে আমি বলতে হবে? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, can I apprehend the way in which I am now appeared to without thereby supposing with respect to some object
that the way I am being appeared to is the way in which that object sometime appears or had appeared. তাহলে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি যখন কোনো কিছুকে বুঝতে যাই যেটা আমার কাছে appeared, সেটাকে আমাকে অবশ্যই আগের একটা কিছুর সাথে মিলেই বুঝতে হবে। হ্যাঁ, এই দুটো প্রশ্নের ব্যাপারে তিনি বলছেন যে the question that we have been concerned with B not A, বলছে আমাদের বর্তমান সেলফ প্রেজেন্টিং এবং অ্যাপিয়ারেন্স নিয়ে যে আমাদের কনসার্ন সেটা হচ্ছে যে এই হলুদ মার্কার করা আছে যেটা এ, এটার ব্যাপারে না, এটা হচ্ছে বি এর ব্যাপারে। হলুদ মার্কার করা যে এ, সেটার মধ্যে কি বলা হচ্ছে যে তুমি যদি কোনো কিছু বুঝতে চাও আমি যেটা বলতেছি, তাহলে আমি কি তোমার চেনা জানা কোনো উদাহরণ থেকে রিলেট করে সেটার আলোকে তোমাকে বুঝাইতে হবে? হ্যাঁ, এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি নিজে যখন কোনো কিছু বুঝি তখন আমি কি আমার আগের অভিজ্ঞতার আলোকেই সেটাকে বুঝতে বাধ্য, মানে সব সময়? ওকে, লেখক বলছে from the fact that question A must be answered negatively, অর্থাৎ যে আমি যখন তোমাকে কোনো কিছু বলি যেটা তুমি আমার কথাটা বুঝবে, তুমি যেভাবে মানে বুঝো, মাস্ট আই বি, যেখানে আছে মাস্ট আই বি কম্পেয়ারিং দ্য ওয়ে of appearing with the way in which some object familiar to you happens to appear? হ্যাঁ, এখন তুমি কিভাবে বুঝো সেই জিনিসটা বুঝেই যদি তোমাকে আমাকে বুঝাইতে হয়, তাহলে তো আমি তোমাকে সবগুলা বিষয় বুঝাইতে পারবো না। কারণ তুমি আগে কি বিষয়গুলো বুঝছো তখন আমাকে সেগুলো বুঝতে হবে, এবং আগের বিষয়টা তুমি বুঝছো কিনা সেটার জন্য আমাকে আরো আগে গিয়ে একটা ইনফিনিট রিগ্রেসে পড়বো। আর আমি যখন কোনো কিছু বুঝি সেই জিনিসটা আমি আগের সাথে মিলেই বুঝতে হবে, এমন যদি হয় তাহলে আগেরটা আমি কিভাবে বুঝেছি সেটাও আমি একটা প্রবলেমের মধ্যে পড়ি। তো এখন the argument presupposes an absurd thesis about the nature of thought or prediction. লেখক বলছে যে এই আর্গুমেন্ট গুলো প্রিসাপোজ করে একটা অ্যাবসার্ড থিসিস, একটা ভুল জিনিসকে, সেটা হচ্ছে কি থিসিসটা হচ্ছে কি অল জাজমেন্টস আর কম্পারেটিভ। আর অল জাজমেন্ট যদি কম্পারেটিভ হয়, তাহলে আমি যদি একটার সাথে একটাকে তুলনা করি, তাহলে তোমরা বুঝতে পারো যে আমি ক কে তুলনা করছি খ এর সাথে, তাহলে খটা কিভাবে জানছি, তাহলে গ এর মাধ্যমে, তাহলে গটা কিভাবে জানছি, এভাবে করে কিন্তু আমি একটা রিগ্রেসের সম্মুখীন হই। আমরা যদি বলি যে সবকিছুর কারণ আছে, তাহলে সবকিছুর যদি কারণ থাকে এবং প্রত্যেকটা কারণ যদি তার পূর্ববর্তী কারণ দ্বারা সৃষ্টি হয়, তাহলে সবকিছুর কারণ আছে এই কথাটাই আর চলে না। কারণ প্রথম কারণটা তো মানে হতে পারে না তার পূর্ববর্তী কারণ ছাড়া, এবং তার পূর্ববর্তী যদি কারণ থাকে সেটা প্রথম কারণই হয় না। হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে এই ধরনের আদি কারণ বিষয়ক যুক্তি দেওয়া হয়, সেটা নিয়ে হয়তো আমরা রিভিউ করলে তোমাদের কাছে ক্লিয়ার হতো। এখন লেখক চিজন বলছে যে অল জাজমেন্টস আর কম্পারেটিভ। আমরা সাধারণত কম্পেয়ার করে জাজমেন্ট গুলা করি, কিন্তু সর্বক্ষেত্রে আমরা করি না। এটাই কিন্তু চিজন বারে বারে এই অংশগুলোর মধ্যে বলার চেষ্টা করেছে। It tells us that in order to believe with respect to any particular thing X has a certain property F, one must compare X with some other thing Y, and thus assert or believe of X that okay. তো আমরা যেটা পড়ছিলাম যে if it tells us that in order to believe with respect to any particular thing X, কোন একটা X এর ব্যাপারে X এর একটা F নামক একটা সার্টেন প্রপার্টি আছে, তাহলে আমি এই মানে X কে আমি কম্পেয়ার করব একটা Y এর সাথে, and thus assert or believe of X that it has something in common with other thing Y. তাহলে F নামক প্রপার্টিটা X এর মধ্যেও আছে, Y এর মধ্যেও আছে, but clearly we cannot derive X is F
from X resembles Y, unless among other things we can believe uncomparatively that Y is F. আমি তোমাদেরকে এই কথাটা একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। আর ইউ লিসেনিং টু মি? জি Yes, স্যার। sir. আচ্ছা, এক্স একটা জিনিস, তার মধ্যে এফ একটা কোয়ালিটি আছে, আর ওয়াই একটা জিনিস যার মধ্যে এফ সেম কোয়ালিটিটা আছে। আচ্ছা, এখন এক্স ইজ এফ, আমরা যদি বলি যে কি, বরফ হয় সাদা, বরফ হয় সাদা, দুধ হয় সাদা, তাহলে সাদা কোয়ালিটি কিন্তু দুইটার মধ্যে আছে। ওকে, আচ্ছা, এখন বরফ হয় সাদা এই জিনিসটাকে যদি আমি মানে ইয়ে করি যে বিকজ দুধ হয় সাদা, তো দুধ হয় সাদা এটা আমি কিভাবে পাইলাম, বলবো যে ওইটা, তাহলে শেষ পর্যন্ত ওইটা কিভাবে পাবো? এক পর্যায়ে কিন্তু আমাদেরকে নন কম্পারেটিভলি বিশ্বাস করতে হবে যে ওইটা হচ্ছে এইটা। হ্যাঁ, এবং নন কম্পারেটিভলি যদি এক পর্যায়ে আমরা একটা জিনিসের সম্বন্ধে ওইটা হচ্ছে ওইটা এভাবে গ্রহণ না করি, তাহলে আমাদের এই কম্পারেটিভ যে মানে কম্পারিজন করার যে প্রসেস, এই পুরো জিনিসটা কিন্তু কোলাপস করে। ওকে, তাহলে আদি কারণ বিষয়ক মানে কার্যকারণের সম্পর্কে গিয়ে একটা জায়গায় কি আমাদেরকে থামতে হবে যে এখানে এখান থেকে শুরু হয়েছে, বাট এইটা কিন্তু কোনোখান থেকে শুরু হয়নি। কারণ এইটাও যদি কোনোখান থেকে শুরু হইতে হয়, সেটার আগেরটাও কোনোখান থেকে শুরু হবে। ওকে, তার মানে হচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে যে মানে গডের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে তাহলে গড একটা নন মেটেরিয়াল ফেনোমেনা হিসেবে হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ইনিশিয়েট এ মেটেরিয়াল প্রসেস উইদাউট এনি মেটেরিয়াল আর্লিয়ার কজ। এই যে এক্সেপশনাল পাওয়ার, এই পাওয়ারের এন্টিটি হচ্ছে গড। কম্পারিজনের ক্ষেত্রে সেরকম আমরা কিন্তু একটা গডলি ভূমিকা পালন করি, আমরা একটার সাথে একটা তুলনা করে সাধারণত সিদ্ধান্ত নেই, কিন্তু গোড়ার কিছু বিষয় কিন্তু আমরা এটাকে সেলফ প্রেজেন্টিং হিসেবে সার্টেন হিসেবে সরাসরি গ্রহণ করে নেই বা নিতে বাধ্য হই। কারণ সব বিষয়গুলো যদি আমরা কম্পারেটিভলি নেই, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের মানে নলেজের স্ট্রাকচারটা কিন্তু কোলাপস করে। আচ্ছা, আমরা যে তিনটা আর্গুমেন্ট আলোচনা করব বলছিলাম, সেটার তৃতীয় আর্গুমেন্টটা এখন আলোচনা করব। বিফোর দ্যাট আই উড লাইক টু আস্ক ইউ, should I continue or not? Hello? জি স্যার, কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, thank you. করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। The third, still another argument designed to show that appear statements cannot express what is certain may be put as follows. যারা বলে যে appear statementটা certain হবে না, তাদের আর্গুমেন্টটা, যেটাকে চিজন ভুল মনে করে, তাদের আর্গুমেন্টটা কি? Let us see the argument. If in saying something appears wide, you are making certain assumptions about language. তুমি যখন বলো যে সামথিং অ্যাপিয়ার্স হোয়াইট, তুমি যে কোনো কিছু বলো, তুমি কিন্তু একটা লিঙ্গুইস্টিক প্যাটার্ন থেকে সেটা বলো। তাহলে তুমি এই যে এখানে যে শব্দটা আছে হোয়াইট, হ্যাঁ, এটার একটা অর্থ বের করো, অ্যাপিয়ার্স হোয়াইট, এটার একটা অর্থ বের করো। তো এই অর্থগুলো যখন তুমি বের করো, তাহলে হোয়াইট কথাটা তুমি কথা দুধের ক্ষেত্রে যখন বের করো, আরো অন্যান্য ক্ষেত্রে হোয়াইট কথাটা তুমি ব্যবহার যে করেছো সেটা কিন্তু এখানে প্রাসঙ্গিক হয়ে পড়ে। তুমি যদি বলো যে ইট অ্যাপিয়ার্স হোয়াইট, তাহলে হোয়াইট এর আরো যেসব ব্যবহার তুমি করেছো বিভিন্ন প্রসঙ্গে, সেটা কিন্তু এখানের মধ্যে চলে আসে। অন্যান্য লোকেরা হোয়াইট বলে কি বোঝায় সেটাও চলে আসে। আচ্ছা, তার মানে হচ্ছে আর্গুমেন্টের সেকেন্ড পার্টটা হচ্ছে, সেকেন্ড তোমার প্রেমিসটা হচ্ছে, when you say this appears white, you are saying something not only about present experience but also about all of those other occasions or experience of you or any other person. ওকে, তাহলে this appears white, এটা তুমি যখন বলো, তাহলে এটা অন্যান্য ক্ষেত্রে তুমি যেগুলো ব্যবহার করছো সেগুলো যখন প্রাসঙ্গিক হয়ে পড়ে, তার মানে হচ্ছে যে তুমি এখন যেটা বলছো সেটা শুধু এখনের সাথে সম্পর্কিত নয়, এটা প্রাসঙ্গিক অন্যান্য সব বিষয়ের সাথে সম্পর্কিত। কিন্তু প্রাসঙ্গিক অন্যান্য সব বিষয়গুলো যেগুলোর সাথে সম্পর্কিত, সেগুলো সার্টেন ছিল কিনা সেটা নিয়ে তুমি কিন্তু নিশ্চিত নও। হোয়াট ইউ আর সেইং অ্যাবাউট দোজ আদার অকেশনস ইজ নট সার্টেন। তাহলে অন্য লোকেরা হোয়াইট বলতে কি বোঝে তা কি তুমি নিশ্চিতভাবে জানো? অন্যান্য কোন কোন বিষয়ে তুমি হোয়াইট শব্দটা ব্যবহার করেছো তা কি তোমার কাছে সুনির্দিষ্ট তালিকা আছে? তুমি কি সেগুলোকে সব এক্স্যাক্টলি একটা ক্লোজ এন্ডেড ক্লাসের মধ্যে আনতে পারো?
তা যখন তুমি পারো না, 3 নম্বর আর্গুমেন্টে বলছে, সুতরাং ফোর্থ কনক্লুশনটা হচ্ছে যারা বলে যে সেলফ প্রেজেন্ট মানে অ্যাপিয়ার স্টেটমেন্টটা সেলফ প্রেজেন্টিং হবে না, তাদের এটা হচ্ছে যে দিস ইজ হোয়াইট ডাজ নট এক্সপ্রেস হোয়াট ইজ সার্টেন, এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। লেখক বলছে দ্য ফলস স্টেপ ইন দিস আর্গুমেন্ট ইজ দ্য ইনফারেন্স ফ্রম এ টু বি। ওকে, বলছে যে এ থেকে যে আমরা বি আসলাম, তাহলে এটা কি? এগেইন এটা হচ্ছে যে আমি যখন কোন একটা কিছু অ্যাপিয়ার স্টেটমেন্টের কথা বলি, লুকস লাইক, অ্যাপিয়ার্স লাইক, সিমস লাইক বলি, তখন আমি কি করি? একটা লিঙ্গুইস্টিক প্যাটার্ন, একটা অ্যাসাম্পশন আমি ইউজ করি। যেমন আমরা যখন দিস অ্যাপিয়ার্স হোয়াইট বলি, তাহলে হোয়াইট বলতে আমরা অন্যান্য সময় কি বুঝেছি, অন্যান্য লোকেরা কি বুঝেছে, কোন কোন জিনিসগুলোকে আমরা হোয়াইট হিসেবে বলে থাকি, সেগুলোর আমরা একটা মানে সেটার সাথে একটা মানে কানেকশন আমরা ফিল করি, কারণ এটা আমরা সেভাবে ব্যবহার করি যেভাবে আগে করেছিলাম। কিন্তু আগে আমি যেভাবে করেছিলাম সেগুলোর ব্যাপারে তো আমি নিশ্চিত নই, কারণ আমি তো আমার বর্তমান সম্বন্ধে নিশ্চিত যতটা হতে পারি, অতীতের সম্বন্ধে আমি ততটা নিশ্চিত হতে পারি না। অতীতের বিষয়গুলো ফলেবল হতে পারে, সেগুলো মিস্টেকেন হতে পারে, সেগুলো কনক্রিট না হতে পারে। তার মানে হচ্ছে যে তুমি এখন যেটা মনে করছো সেটাও আসলে সার্টেন নয়। লেখক বলছে যে এই যে মানে আমরা যে প্রথম এটা থেকে যে দ্বিতীয়তে আসলাম, আমাকে দেখা আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে মানে ইয়েতে আসলাম যে যে আমি এখন যেটা বলি সেটার সাথে আমার অতীতের এবং বর্তমানে অন্যান্য যারা আছে তাদের সকল অভিজ্ঞতাগুলো কানেক্টেড। এই যে কথাটা বলি, লেখক বলছে যে গন্ডগোলটা হচ্ছে এখানে। তিনি বলছেন যে উই মাস্ট ডিস্টিংগুইশ দ্য বিলিফ দ্যাট এ স্পিকার হ্যাজ অ্যাবাউট দ্য ওয়ার্ডস হি ইজ মিনিং ইউজিং ফ্রম দ্য বিলিফ দ্যাট হি ইজ ইউজিং দোজ ওয়ার্ডস টু এক্সপ্রেস। মানে একটা হচ্ছে যে আমি একটা কিছু যখন বলি, তখন এই বলার সময় আমার যে একটা বিলিফ থাকে এটার ব্যাপারে, এইটা। আর একটা হলো যে আমি বিলিভ করলাম যে আমি এইটার জন্য ওটা ব্যবহার করতেছে, এই দুটো জিনিস আলাদা। হোয়াট হোল্ডস ট্রু ফর দ্য ফর্মার নিড নট বি ট্রু ফর দ্য লেটার। তাহলে আমি আমি একটু পরে বললে তোমরা এটা বুঝতে পারবা। আচ্ছা, উদাহরণটাই বলে ফেলি। আচ্ছা, উদাহরণের আগে আমি আমার কথাটা বলি। মনে করো আমি তোমাকে বলছি একটা কিছু বলে, মনে করছি আমি তোমাকে বলছি যে হ্যাঁ এটা, কিন্তু আমি কিন্তু অমনোযোগের কারণে বা কোনো ভুলের কারণে বা আমি কোনো কারণে আমি তোমাকে এমন কিছু বলেছি যেটা দ্বারা কিন্তু সেটা বোঝায় না, কিন্তু আমি মনে করতেছি আমি তো ওইটাই বলছি। তাহলে আমি যখন কোন একটা কিছুকে ব্যবহার করি, ব্যবহার করার ক্ষেত্রে যেখানে যেটা বলছে a speaker belief that a speaker has about the word he is using, আমরা সব মনে করি যে হ্যাঁ আমি তো এটা বলছি এবং এইভাবে বলছি। তাহলে যেটা আমি বুঝাইতে চাই সেটার জন্য আমি যেই মানে আমি যে ওয়ার্ডটা ব্যবহার করছি সেটার পিছনে আমার যে বিলিফটা, আরটা হলো যে আমার বিলিফ যে আমি এটার জন্য এটা করছি, দুটা জিনিস আলাদা। উদাহরণটা আরটা যদি আসে এভাবে যে মনে করেন একটা ফ্রেঞ্চম্যান, তাদের ভাষাতে বিলিভিং দ্যাট পটেটোস ইজ ইংলিশ ফর অ্যাপলস। ও ফ্রেঞ্চম্যান, ও মনে করে যে ইংরেজিতে বোধহয় আপেল বোঝানোর জন্য পটেটো বলে, এটা সে মনে করছে। তখন সে বলল দেয়ার আর পটেটোস ইন দ্য বাস্কেট, টু বিলিভ দ্য টু এক্সপ্রেস দ্য বিলিভ দ্যাট দেয়ার আর আপেলস ইন দ্য বাস্কেট। তাহলে সে যদি মনে করে যে ইংরেজি ভাষাভাষীরা এই আপেলকে পটেটো বলে, ওকে, তো তখন ইংরেজি ভাষাভাষীদের সামনে এক ঝুড়ি আপেল দেখে সে কি বলবে? পটেটো। এক ঝুড়ি পটেটো এটা বলবে, হ্যাঁ। আচ্ছা, from the fact that he has a mistaken belief about potatoes and apples, ওকে, তাহলে তার এই যে পটেটো এবং আপেল সম্বন্ধে তার যে বিলিফ, মানে অর্থাৎ ইংরেজি ভাষাভাষীরা আপেলকে পটেটো বলে, তার এই যে বিলিফটা, এই বিলিফটা কিন্তু রং, বাট ইট ডাজ নট ফলো দ্যাট হি হ্যাজ এ মিস্টেকেন বিলিফ অ্যাবাউট পটেটোস এন্ড অ্যাপলস। ওকে, তাহলে সে মানে আপেলকে পটেটো বলল, কিন্তু আপেলকে আপেল হিসেবে আপেলের বৈশিষ্ট্য দিয়ে যে চেনা, সেটা কিন্তু তার ভুল নাও হতে পারে। ওকে, similarly it may be that what a man believes about his own use of expression appears white
is something that is not certain for him. Indeed, what he believes about his own language may even be false or unreasonable. হ্যাঁ, তার বিশ্বাসের মধ্যে ভুল থাকতে পারে, আনরিজনেবল থাকতে পারে, বাট এই যে মার্ক করা অংশগুলো দেখো, but from this fact it does not follow that what he intends to assert when he uttered this appears white to me is something that cannot be certain. তাহলে যখন সে বলে যে a basket of potatoes, তারে বলাটা অবশ্যই ভুল, কিন্তু পটেটোকে পটেটো হিসেবে আইডেন্টিফাই করে, অ্যাপেলকে অ্যাপেল হিসেবে আইডেন্টিফাই করে সে যে বলতে চাইলো একটা কিছু অ্যাসার্ট করতে চাইলো, তার যে ভেরি ইনার যে জাজমেন্ট, এটা কিন্তু ভুল না, এটা কিন্তু সঠিক। ওকে, হ্যাঁ, তাহলে আমরা যদি এই কথাটাতে আসি যে আমরা যখন কোনো একটা সেন্টেন্সিয়াল ফর্মে কোনো কিছু বলি, সেটা হলো এক জিনিস, আর সেই জিনিসটার সম্বন্ধে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো আলাদা জিনিস। এখন আমাদের জাজমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং যদি সঠিক থাকে আর আমাদের লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন যদি ভুল হয় অথবা মিসম্যাচ হয়, তাহলে কি বলা যাবে যে আমরা জানি না? যাবে না স্যার। মনে করো আমি একটা কিছুকে বুঝি, এমন হয় যে আমাকে ওই মাঝে মাঝে আমার মেয়েরা, আমার ওয়াইফ, এরা আমাকে ইয়ে করে, ট্রল করে, হ্যাঁ, আমি নাকি কালার চিনি না। আসলে আমি কালারের নামগুলো বলতে পারি না, মানে নীলের যতগুলো শেড আছে সবগুলোকে আমি নীল শব্দ দিয়ে চালাই দিই, কিন্তু এমন নয় যে আই এম এ কালার ব্লাইন্ড। আই ক্যান differentiate the difference between color even if it is a very significant tiny difference. হ্যাঁ, মানে কালারের মধ্যে ডিফারেন্সটা যদি খুবই সূক্ষ্ম হয়, তাও আমি কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ এটার থেকে এটা একটু ভিন্ন, কিন্তু এটার নামটা কি সেটা আমি বলতে পারি না। তাতে করে তারা আমাকে বলে যে তুমি কালার চেনো না। হ্যাঁ, এখন কেউ একজন ব্লুনেস এর ধারণাটা, জাজমেন্টটা তার মধ্যে আছে, কিন্তু ব্লুকে সে প্রকাশ করার জন্য যে ব্লু শব্দটা ব্যবহার করতে হবে ব্লুনেসের জন্য, সেটা সে জানে না। তাহলে কি আমরা বলবো সে ব্লুকে চিনে না? হ্যালো, না স্যার, কি না, মানে সে চিনে বলবো না চিনে না বলবো? সে চিনে স্যার। সে আচ্ছা আচ্ছা, তাদের লিঙ্গুইস্টিক ডিফারেন্স হতে পারে। আবার লিঙ্গুইস্টিক ডিফারেন্স আর হতে পারে যে স্লিপ অফ টাং। আমি মনে করছি, আমি সচেতন ভাবে মনে করছি আমি এনামকে ডাকছি, কিন্তু আসলে আমি ডাকছি হয়তো কাকে, রিপনকে। এরকম হতে পারে না? হ্যালো, জি স্যার। আমি মনে করছি যে আমি এনামকে ডাকতেছি, কিন্তু আসলে আমি ডাকছি কিন্তু রিপনকে। এরকম হইতে পারে না স্যার? হতে পারে, হয়তো আপনার নাম মনে নাই রিপনের, বা কোনো কারণে হতে পারে। তার মানে হচ্ছে যে জ্ঞানের ক্ষেত্রে কি আমরা কি জাজমেন্টকে বেস করব নাকি আমাদের এক্সপ্রেশনকে বেস করব? হ্যালো, জি স্যার। জ্ঞানের ক্ষেত্রে কি আমাদের জাজমেন্টকে আমরা বেস করব নাকি আমাদের প্রপোজিশনকে আমরা বেস করব? বুঝতে পারতেছি না স্যার, এটা একটু হ্যাঁ, বাপ্পার আজকে আছে? বাপ্পারাজ মনে হয় নাই না? আচ্ছা আচ্ছা, অন্য কেউ বলো। সোহানি? স্যার এক্ষেত্রে আমরা জাজমেন্টকে বেস করব। এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে কিন্তু আমরা জাজমেন্টকেই বেস করব। ওকে, তাহলে আমরা যে সেকেন্ড ইয়ারে পড়েছিলাম যে মানে নলেজের ক্ষেত্রে প্রপোজিশনাল যে ফর্ম আছে, মানে বচন আকারে যেটা আসে, সেটারই আমরা এপিস্টেমোলজিতে আলোচনা করব। সেই কথাটা কেন বলা হয়েছে? কারণ তোমার জাজমেন্টটাকে তুমি যদি লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনে প্রকাশ না করো, আমি সেটাকে কিভাবে যাচাই করব? কিন্তু কখনো যদি আমি যাচাই করতে গিয়ে দেখি যে জাজমেন্ট এবং প্রপোজিশনের মধ্যে একটা গ্যাপ হয়েছে, তখন আমি কিন্তু কোনটাকে বেস করব? প্রপোজিশনকে বেস করব নাকি জাজমেন্টকে বেস করব? স্যার যদি গ্যাপ থাকে তাহলে তো জাজমেন্টকে নিতে হবে, জাজমেন্টকে নিতে পারে। দ্যাটস কিন্তু তখন হচ্ছে জাজমেন্টটা যেহেতু প্রকাশ করতে পারতেছে না, তখন তো আবার স্যার প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের আমাদের যে মানে লাস্ট টপিকটা, সেটা একটা আলোচনা করি। যে একটা মুরগি মনে করো যেটার মধ্যে অনেকগুলো
ছোট ছোট দাগ আছে, মানে ফুটফুটে মুরগি বলি না, দাগ বলি না, সেরকম দাগ আছে। এখন এই যে স্পেকলড হ্যান মানে ফুটফুটে মুরগি, এই ফুটফুটে মুরগির কয়টা দাগ আছে আমরা যদি গুনতে যাই, সংখ্যাটা কি এক হবে নাকি বিভিন্ন ধরনের সংখ্যা হবে? রুমু রুমু স্যার গুণা কি আদৌ সম্ভব? আচ্ছা, গোনা সম্ভব না, তাই না? আচ্ছা, গোনা যদি গুনিও তাহলে কি আমরা কি একই সংখ্যা পাবো নাকি সংখ্যা বেশ কম হবে? তবে মেশিন, আমরা যদি মেশিন স্যার দিয়ে সংখ্যা তো আমরা যদি মেশিন দিয়ে গুনি তাহলে সংখ্যাটা এক হবে, আর মানুষ যদি গুনে কিন্তু বারবার ভুল হবে, এমনকি আমাদের গণাটাও আমাদের জন্য ডিফিকাল্ট হবে, তাই না? আচ্ছা, নিজেও স্যার কয়েকবার কয়েক রকম পাবো, এরকম হবে। এরকম হবে। হ্যাঁ, তুমি যদি একটা স্ট্রাইপ শার্টের এক পাশ থেকে এক পাশে যদি গুনতে থাকো কয়টা স্ট্রাইপ আছে, দেখা যাবে যে তোমার বেশ কম হবে। এখন এই যে তুমি যে গুনতে গিয়ে যে বেশ কম করলা, তাতে করে আমরা বলবো যে এটার স্পট নাই? স্পট একবার গুনলাম 48টা, আরেকবার গুনলাম 50টা, তার মানে কি আমি বলতে পারি যে দ্য হ্যান ইজ নট স্পটেড, নট স্পেকলড? এটা বলতে পারবো? না, বলা যায় না। বলা যাবে না। তাহলে আমাদের সেন্স পারসেপশনের মধ্যে সেন্স পারসেপশনটা ভেরিডিক্যাল হয়। ভেরিডিক্যাল মানে এটা ভেরি করে। হ্যাঁ, আমরা যখন কোন একটা জ্ঞান অর্জন করি তখন আমরা একটা ওভারঅল গড়পড়তা করি। এটাকে আমরা কিন্তু অনেক বিষয় আমরা সুনির্দিষ্ট করি, কিন্তু সব বিষয় কিন্তু আমরা সুনির্দিষ্ট করতে পারি না। আমরা যখন বলি যে হ্যাঁ বেশি করে দাও, বেশি করে দাও মানে কয়টা দাও? 5 মানে 4টা দিলে বেশি হবে নাকি 40টা দিলে বেশি হবে? আমরা এরকম বলি না শব্দ, যে কম করে দাও, বেশি করে দাও, এরকম বলি না? হ্যালো, বলি স্যার। বলি তো। কম করে দাও, বেশি করে দাও, হ্যাঁ স্যার, বলি। কতটা সংখ্যক হলে কম হবে বেশি হবে? আমরা যখন বলি যে পার্বত্য এলাকা, তো কয়টা পাহাড় থাকলে পার্বত্য এলাকা হবে? আমরা যখন বলি যে শহর এলাকা, কতটুকু রাস্তাঘাট বা দালান কোঠা থাকলে আমরা শহর এলাকা বলবো? হ্যাঁ, আমরা বলি যে মনে করো বল হেডেড, তাহলে মাথার কতটুকু অংশ খালি থাকলে আমরা তাকে মানে টেকো মাথা বলবো? হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে সুনির্দিষ্ট নয়, কিন্তু তৎসত্ত্বেও আমরা মনে করি যে আমাদের এই কথাগুলো মিনিংফুল, তাই না? আচ্ছা, তাহলে এই যে সেলফ প্রেজেন্টেশন, যেটা if a property is self presenting then every property that it entails includes the property of thinking, এই যে সেলফ প্রেজেন্টিং, যেটা এই সেলফ প্রেজেন্টিং এই জিনিসগুলো হচ্ছে যে রিলেটিভলি সিম্পল এবং ইজি টু গ্রাস্প। ওকে, তাহলে আমি এই যে মানে একটা স্পটকে, একটা দাগকে আমি চিনতে পারি, একটা দাগকে যদি আমি চিনতে পারি আমি 48টা দাগটাও চিনতে পারি, কিন্তু যখন আমি 48টা দাগ বলি তখন যদি গুণে যদি 50টাও হয়, তাতে করে এটা কিন্তু ফুটফুটে মুরগি হওয়াটা কিন্তু সমস্যা হয়ে যায় না। ওকে, তাহলে আমাদের এক্সপেরিয়েন্স যেগুলো আছে, এই এক্সপেরিয়েন্সের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আমাদের এক্সপেরিয়েন্স বাই ইটস ওন নেচার, এক্সপেরিয়েন্স ইজ সেলফ প্রেজেন্টিং। ওকে, তাহলে এবার আসো আমি এই কথা শেষ করি যে আমরা যখন প্রবাবিলিটির কথা বলি সেটা কি সেলফ প্রেজেন্টিং? রুমু হ্যাঁ স্যার। আমরা যখন প্রবাবিলিটির আমার কথা কাছে বলি তখন এটা কি সেলফ প্রেজেন্টিং? হ্যাঁ স্যার। তো সেলফ প্রেজেন্টিং এর তো এপিস্টেমিক স্ট্যাটাস সার্টেন, তাহলে প্রবাবিলিটি কি সার্টেন হবে? স্যার প্রবাবলটাও সার্টেন সেই ক্ষেত্রে বলা যায়, না না না, কিন্তু ওই প্রবাবিলিটি, কিন্তু প্রবাবিলিটি হওয়াটা হচ্ছে সার্টেন। হ্যাঁ তাহলে আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নটা কি বাস্তব? স্যার, স্বপ্নটা ওইটা বাস্তব না, স্বপ্নটা বাস্তব না, কিন্তু স্বপ্নটা স্বপ্ন হিসেবে বাস্তব। হ্যাঁ স্যার। আমাদের যে শরীরের ছায়া, তাহলে আমাদের কায়াটা বাস্তব না ছায়াটা বাস্তব? কায়া স্যার। ছায়ার সাথে তুলনা করলে, কিন্তু ছায়াটাও কিন্তু অবাস্তব নয়, ছায়াটা কিন্তু ছায়ার মতো করেই বাস্তব। ওকে, তাহলে আমরা যে সার্টেনটি গুলো পাই এগুলো কিন্তু আমরা কিন্তু সেলফ প্রেজেন্টিং অ্যাপিয়ারেন্স স্টেটমেন্ট থেকে পাই। ওকে, তাহলে আমরা ইউজুয়ালি কম্পেয়ার করি, কিন্তু সবসময় আমরা কম্পেয়ার করি না। আমাদের কিছু গিভেন এপিস্টেমিক স্ট্রাকচার দেয়া আছে যেগুলোর ভিত্তিতে আমরা জাজমেন্ট করি। আগের চ্যাপ্টারে আমরা দেখলাম যে এপিস্টেমিক রুলস এন্ড প্রিন্সিপাল, এই রুলগুলো যদি চিজম না বলতো তারপরে তো আমরা এগুলোকে সঠিক মনে করতাম না? করতাম স্যার।
চিজম যে কথাগুলো বলেছে যেগুলোকে আমরা সঠিক মনে করছি, এগুলো কি চিজম বলছে বলে একজন এপিস্টেমোলজিস্ট বলছে বলে করছি, নাকি আমাদের কাছে মনে হচ্ছে? আমাদের কাছে স্যার মনে হচ্ছে। আমাদের কাছে কেন মনে হচ্ছে? কারণ এগুলো হচ্ছে সেলফ প্রেজেন্টিং, এগুলো হচ্ছে বাস্তব। ওকে, আর আজকে এই চ্যাপ্টারের সেলফ প্রেজেন্টিং এবং সার্টেনিটি চ্যাপ্টারের আলোচনাগুলো বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই এর আগের যে জাস্টিফিকেশনের চ্যাপ্টারের যে এপিস্টেমিক স্টেপগুলো আছে এবং ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপালগুলো আছে, এগুলাকে তোমাদের শিখতে হবে। তাহলে এপিস্টেমিক স্টেপ হচ্ছে 5টা: প্রবাবল, সরি, কাউন্টার ব্যালেন্সড, প্রবাবল, তারপর হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট, এভিডেন্ট, সার্টেন। আর এপিস্টেমিক প্রিন্সিপাল হচ্ছে 5টা। হ্যাঁ, এই এপিস্টেমিক প্রিন্সিপাল গুলো তোমরা শিখবা। তো রুমু, তাহলে নেক্সট ক্লাসে হ্যাঁ স্যার। স্টেপ মেজর যে 5টা এবং 5 ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপাল, এগুলোর সম্বন্ধে তুমি একটু বলবে, এই 5 মিনিট ধরো। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভালো থাকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমরা নেক্সট বিষয়ে দ্য অ্যাপ্রায়োরি নিয়ে 4th চ্যাপ্টারে আলোচনা শুরু করব। তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি। স্যার, জি, স্যার আপনি কি ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপাল দিয়েছেন শুধু? ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপাল গুলো আমার এই মুহূর্তে যেমন ফর্মাল ইফ a is bigger than b, then b is not smaller than a। হ্যাঁ, গত ক্লাসের আমি তো ঢাকায় ছিলাম, আমি ট্যাব থেকে কানেক্ট হয়েছিলাম গত ক্লাসে, এখানে রেকর্ড হয়েছে, সেটা আমি আপলোড দেব। আমি তো এসছি, চিটং এ ফেরত এসছি। আর তুমি বই থেকে দেখে নিও রুমু, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি। হ্যাঁ, আচ্ছা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।